বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে প্রশ্নের মুখোমুখি বিএনপি। অবশেষে মুখ খুললেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে কনভিন্স করাই ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে মন্তব্য। প্রথমবারের মতো মন্ত্রিসভায় দেখা যেতে পারে অ্যানি নূর পার্থ সহ বেশ কয়েকজন তরুণ হেভিওয়েটকে। যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা, 18 ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ। ঢাকা 8 আসনের ফলাফল নিয়ে এখনো কমেনি উত্তেজনা। ধৈর্যের ফল ভালো হয় বললেন মির্জা আব্বাস। মধ্যরাতে নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি। নাটোরে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে সেনা মোতায়েন। গণভোটে বিপুল ব্যবধানে জয়ী জুলাই সনদ বাস্তবায়ন বদলে যাচ্ছে দেশের শাসন ব্যবস্থা। ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবেন জামায়াত থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনের মধ্যে 209 আসনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজয়ের পর আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। সেখানে জাতীয় ঐক্যকেই শক্তি এবং বিভাজনকে দুর্বলতা বলে উল্লেখ করেন তারেক রহমান। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ফেসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই যাত্রা শুরু করতে হবে। জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত 31 দফা এবং দলীয় ইস্তেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে। একই সঙ্গে জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট সহ সংস্কার প্রক্রিয়ায় দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি। এদিন 200-র বেশি আসন পেতে তারেক রহমানকে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করায় বিএনপির ইঞ্জিনিয়ারিং। তিনি জানান, বিএনপির ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে পক্ষে আনা এবং এতে বিএনপি সফল হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে এবং সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ডিসেম্বরের শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফিরে আসার মাত্র 7 সপ্তাহ পর জাতীয় সংসদ নির্বাচনে জিতে তিনি এখন হতে চলেছেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন আগে ঘোষিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির নেতারা বলছেন, দীর্ঘ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কক্সবাজার 1 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কী ধরনের মন্ত্রিসভা গঠন করছে তা জানতে জাতিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চলতি মাসের 15 তারিখের মধ্যেই সরকার গঠন হতে পারে। মন্ত্রিসভার শরিক দল থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিবুর রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় থাকা রেজা কিবরিয়া এবং টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রীর শপথের পরই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হবে এবং এর আকার নির্ধারণ করবে বিজয়ী দল।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা ৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন, এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে। নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন, শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়। তবে এটা খুব কষ্টের ব্যাপার ছিল। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার, যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত, অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য, আর কিছু নয়। ঢাকা ৮-এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারো দ্বারা খুব বিরক্ত হয়েছেন, এজন্য মানুষের আগ্রহটা বেশি ছিল। কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। এই কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা। নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে উভয় পক্ষের নেতাকর্মী সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধনাইদহ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাফ সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধনাইদহ বাজারে নির্বাচন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামাত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। পরে শনিবার সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করেন জামাত কর্মীরা। এরই জেরে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমান সহ অন্তত ৬ জন আহত হন। এ সময় ৫ থেকে ৬টি বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ এবং পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে এই সংঘর্ষের জেরে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশোধিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে, যা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করবে। এতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। এছাড়াও ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেখানে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক হবে। নির্বাচিত সংসদকে 2 ধরনের দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম 180 দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা গঠন করা হবে। পাশাপাশি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে অর্থ বিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারবেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিবিসির সংবাদদাতা আবুল কালাম আজাদ। আমি একটু আবুল কালাম আজাদকে সংযুক্ত করতে চাই আমার সাথে। তিনি সেখানে কেমন পরিস্থিতি দেখেছেন এবং তারেক রহমান কি কি বিষয়ে আলোচনা করেছে, সেই বিষয়গুলো আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো। স্বাগতম আজাদ আপনাকে। আপনি তো সরাসরি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। সেই ব্রিফিংয়ে তারেক রহমান একটা সময় বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে আসলে কি কি বিষয় উঠে এসেছে? মোহনাত, তারেক রহমান নির্বাচনের পর এই প্রথম আসলে জনসমক্ষে এলেন। আসলে জনগণের সামনে তিনি তার বক্তব্য তুলে ধরলেন। মূলত তিনি দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে এবং সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি সবাইকে এর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, ভোটারদের এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। তার বক্তব্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এসেছে। আমি যদি ভাগ করি, সেখানে 4টি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে তিনি কেমন বাংলাদেশ দেখতে চান বা বাংলাদেশটি কেমন হবে, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে তার দলীয় নেতাকর্মীদের প্রতি কী নির্দেশনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে যে সংস্কারের জায়গাটি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জাতীয় ঐক্য, দলগুলোর প্রতি, এই 4টি বিষয়। তো কেমন বাংলাদেশ দেখতে চান সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ, জবাবদিহিতামূলক জনগণের কাছে, এরকম একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে তিনি বলেছেন যে জাতীয় ঐক্য থাকতে হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ তিনি নিয়ে এসেছেন যে ভবিষ্যতে আবার যেন কোনো ধরনের ফেসিবাদ আসতে না পারে, সেই জায়গাটিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ
থাকবেন, এরকম একটি প্রতিশ্রুতির কথাও কিন্তু তিনি বলেছেন। হ্যাঁ, যেমনটা একটু আগে বলছিলাম যে দল এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এবং এই জায়গায় তিনি কিন্তু দলমত ভিন্ন থাকলেও সবার সহযোগিতাও চেয়েছেন এই মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। দ্বিতীয়টি আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বলছিলাম যে সংস্কারের জায়গা, সেখানে তিনি উল্লেখ করেছেন যে বিএনপি কিন্তু একটি রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছিল এবং তারপরে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে 31 দফা দিয়েছিল এবং পরে জুলাই সনদ হয়েছে, সেখানে ঐক্যমত হয়েছে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে নোট অফ ডিসেন্ট সহ যে ঐক্যমতের জাতীয় জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে বিএনপি, সেগুলো তারা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করবেন, এই কথা তিনি বলেছেন। আরেকটি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনের যে জায়গাটি, নির্বাচনের পর নিরঙ্কুশ বিজয় হয়েছে, তারপরেও কিন্তু কোনো বিজয় মিছিল বা এই ধরনের কোনো বড় ধরনের র্যালি করে সেই বিজয় উদযাপন করা হয়নি, সেই ধরনের একটি নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা খোঁজ পাচ্ছি যে হয়তো দু একটি সহিংসতার ঘটনা ঘটছে বা হামলার ঘটনা ঘটছে এরকম। তো সেই জায়গায় একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে নেতাকর্মীরা যেন শান্ত থাকেন, সতর্ক থাকেন এবং আইন সবার উপর সমানভাবে প্রয়োগ হবে, সেই কথাটি উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এগুলো বরদাস্ত করা হবে না। এটি হচ্ছে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা। এই চারটি বিষয় মূলত তিনি তার এই পুরো বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। আচ্ছা, এখানে তো আওয়ামী লীগের প্রসঙ্গটাও উঠে এসেছিল। আওয়ামী লীগের প্রসঙ্গে একটা প্রশ্ন এসেছে, এখানে একজন বিদেশি সাংবাদিক তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক সাপোর্টার আছেন, তারা নির্বাচনে অনেকে ভোটও দিয়েছেন, তো তাদের ব্যাপারে তার কি প্ল্যান, মানে রিকনসিলিয়েশনের প্ল্যানটা কি? সেই জায়গাতে তারেক রহমান এক কথায় যে জবাব দিয়েছেন, তিনি আসলে বলেছেন এনশিওরিং রুল অফ ল, মানে আইন যেটা বলছে এনশিওরিং রুল অফ ল, মানে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে তিনি তার এই রিকনসিলিয়েশনের দিকে যেতে চান। এটি হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি যেটি বলেছেন। আচ্ছা, বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন সেখানে বেশ কয়েকজন এবং তাদের প্রশ্নের মাধ্যমে পররাষ্ট্রনীতি, ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের ভারতে ক্রিকেট খেলতে না যাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে এসেছে। সেই প্রশ্নগুলোর জবাব আসলে তারেক রহমান কিভাবে দিয়েছেন, তার চিন্তাটা আসলে কোন দিকে? এখানে আসলে বিদেশি সাংবাদিক অনেকে এসেছিলেন এবং ব্যাপক একটা আগ্রহ ছিল যে তার পররাষ্ট্রনীতিটি কেমন হয়, বিশেষ করে ভারতীয় সাংবাদিক, পাকিস্তান এবং চীন থেকে যারা এসেছেন তারা এই প্রশ্নটি করেছেন এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান নিজে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন বক্তব্য দিয়ে পরিষ্কার করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটি কেমন হবে আগামী সরকারের, বিএনপির যে সরকারটি গঠন করতে যাচ্ছেন সেই সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, এই বিষয়টি ঘুরে ফিরে একেবারে স্পষ্টভাবে বলেছেন, সে যে দেশের সঙ্গেই হোক। মানুষ যেটা চায় তাদের চাওয়া অনুযায়ী তাদের নীতি নির্ধারণ করা হবে। জনগণের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে, সেটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আরও প্রশ্ন এসেছিল যে চ্যালেঞ্জ কী বাংলাদেশে এই মুহূর্তে, নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপিকে। সেখানে তিনি বলেছেন যে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে: আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা, এইটাই চ্যালেঞ্জ, এবং অর্থনৈতিক যে অবস্থা বিগত দিনে এবং মন্দাবস্থার কারণে সেই জায়গাটিতে মন্দাবস্থা থেকে অর্থনীতিকে আবার ফিরিয়ে আনা, সেটি গুরুত্বপূর্ণ, এবং আইনের শাসন প্রতিষ্ঠা সেটি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের নিরাপত্তা বিধান, এই জিনিসগুলোকে তিনি মনে করছেন যে তার আসন্ন সময়ে একটা চ্যালেঞ্জ হতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয় এসেছে, যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ক্ষেত্রে কী হবে, কারণ অতীতে বড় অভিযোগ ছিল যে একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়া হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, ব্যাংকগুলোর অবস্থা খারাপ ছিল। সেই জায়গাতে তিনি বলেছেন যে বাংলাদেশে তার প্রতিশ্রুতি হচ্ছে ভবিষ্যতে যার দক্ষতা মেধা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কোনো বিশেষ মহলকে, বিএনপির আগামী যে সরকারটি হচ্ছে তারা কোনো বিশেষ মহলকে কোনো সুবিধা দিবেন না, এটি তিনি বলেছেন। ধন্যবাদ আজাদ আপনাকে। দর্শক, আমরা আবারও একটু লাইভ পাতায় ফিরে আসতে চাই। লাইভ পাতায় এই মুহূর্তে তারেক রহমানের ব্রিফিং নিয়ে অনেকগুলো খবর আছে, যে বিষয়গুলো আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আজাদ আমাদেরকে সেখানে উপস্থিত থেকে যতটুকু জানতে পেরেছেন সেই জিনিসগুলো আপনাদেরকে জানিয়েছেন। এর বাইরেও কিছু খবর আছে আমাদের লাইভ পাতায়,
সেখান থেকে আপনাদেরকে একটু শোনাতে চাই, যেটা বলছেন মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলছেন যে আগামীকালও যদি শপথ হয়ে যায় আমাদের প্রস্তুতি আছে। আসলে শপথের প্রসঙ্গটা এসেছে এই কারণে যে সংসদ সদস্যদের স্পিকার শপথ পড়িয়ে থাকেন, কিন্তু এই মুহূর্তে ডেপুটি স্পিকার বা স্পিকার কেউই আসলে নেই। ডেপুটি স্পিকার এবং স্পিকার কেউই আসলে নেই। সেই কারণে প্রসঙ্গটা উঠেছে যে তাদেরকে আসলে শপথটা কে পড়াবেন, এবং এই প্রসঙ্গে তিনি বলছেন যে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এই বিষয়ে সচিব বলছেন যে সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, অথবা প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন। আর সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাসহ মন্ত্রী পরিষদকে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন বলে মন্তব্য করেছেন তিনি। এরপরের যে খবরটি সেটি জামায়াতের আমির নির্বাচনের পর সহিংসতার অভিযোগ এবং সুষ্ঠু তদন্ত চেয়েছেন। তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে সবার জন্য সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি, এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলটির নির্বাচিত সংসদ সদস্য, প্রার্থী এবং স্থানীয় নেতাদেরও আহ্বান জানান। এরপরে যে খবরটি সেটি হলো ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল এসেছিল, নির্বাচন পর্যবেক্ষক দল এসেছিল, তাদের একটি মন্তব্য, সেটা হলো নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়েছে কিন্তু নারীদের অংশগ্রহণ তারা কম দেখেছেন। এই খবরটিতে বলা হচ্ছে যে তারা বলছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে নাগরিকদের ভোটের অধিকার ফিরিয়ে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বাংলাদেশ নতুন একটি ধাপে পা দিয়েছে। যদিও বাংলাদেশে ভোটারের বিবেচনায় নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা অনেক কম ছিল, এবং সেটা তারা বলছেন যে মাত্র 4% নারীদের অংশগ্রহণের রাজনৈতিক অঙ্গীকারের একটা বিপরীততম অবস্থান বলছেন তারা। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং ভোটের অধিকার নিশ্চিত করতে আরও সচেষ্ট এবং আরও আন্তরিক হওয়ার কথাও তারা জানিয়েছেন। কিছু নির্বাচন কেন্দ্রিক সংঘাত হলেও সামগ্রিকভাবে তাদের মতে নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। নতুন সরকার সব নাগরিকদের নিরাপত্তা এবং অধিকার বাস্তবায়ন করে কাজ করবে বলেও তারা আশা করেছেন। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকা এবং অংশগ্রহণমূলক হওয়া না হওয়া নিয়ে একটা আলোচনা ছিল, এবং সেই সুবাদে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলে তিনি বলেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে এখানে এসেছি। এই সফরে এটাই আমাদের মূল এজেন্ডা ছিল যে আসলে আওয়ামী লীগের অনুপস্থিতিতেও এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে কিনা, এবং তারা আসলে জানিয়েছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক ছিল। এরপরে যেই খবরটি সেটি হলো চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় 2 জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার ভোরের দিকে, এবং এটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো জানা যায়নি, কিন্তু যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন বজলুর রহমান, অন্যজনের নাম মিনহাজ এবং অপরজনের নাম শুভ, এবং প্রত্যেকেরই বয়স 20 থেকে 22 বছরের ভেতরে। ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যম কর্মী বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং পরে তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরের যে খবরটি সেটি হলো গণভোটের জনরায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খবরটি একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই যে তিনি বলছেন রাজনৈতিক দলগুলো গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। এটি কেবল সরকারের এজেন্ডা নয়, এটি সবার এজেন্ডা যা জনগণই অনুমোদন করেছে। তাকেই সরাসরি একটু উদ্ধৃত করছি, জনগণের এই রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলে হবে না, এই রায় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার। গণভোটের হার নিয়ে সাংবাদিকদের একটি গণভোটের যে হার তার সেই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, এবং এর জবাবে তিনি বলেন যে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যে সংখ্যা বা হার দেখানো হচ্ছে সেটি সব আসনের নয়, সেগুলো যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার আরও বাড়বে বলে তিনি আশা করেছেন।
এরপরের যে খবরটি সেটি হলো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাতে বলা হয় যে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেছেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনের সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্য বিএনপির চেয়ারম্যানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পরের যে খবরটি সেটি হলো নির্বাচনের ফলাফল নিয়ে গভীর রাতে জামায়াতের আমির একটি পোস্ট করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে তিনি জানান যে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকব। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, ৭৭টি আসন নিয়ে সংসদে উপস্থিতি প্রায় ৪ গুণ বাড়ানোর ফলে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রেক্ষাপটে তিনি তাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন হিসেবেও উল্লেখ করেছেন। 2008 সালে, তাকে একটু উদ্ধৃত করছি সরাসরি, যে 2008 সালে বিএনপি 30টি আসনে নেমে আসে এবং 2026 সালে সরকার গঠনে ফিরে আসে। এই যাত্রায় 18 বছর লেগেছে। এর আগে কারচুপি করে প্রার্থী নির্বাচন করা, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা, এমনকি কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এরপরে যে খবরটি আছে সেটি হলো নির্বাচিতদের গেজেট প্রকাশ। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকার গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন থেকে যে 297 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে গেজেটে, তাদেরই তালিকাটা মূলত প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে। একই সাথে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রক্রিয়াও শুরু হলো এই গ্যাজেটের মাধ্যমে। সংবিধান যেটা বলছে যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু সেটা যেহেতু এইবার সম্ভব হচ্ছে না, তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছেও শপথ নেওয়া যাবে এবং এর বাইরে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। এই ছিল এই মুহূর্তে লাইভ পাতায়। এর বাইরেও বিবিসি বাংলার ওয়েবসাইটে আরও নতুন কিছু খবর আছে, সেগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। লাইভ পাতার বাইরেও মূল পাতায় যদি ফেরত যাই, মূল পাতায় নির্বাচন সংক্রান্ত, মূলত যেহেতু গত পরশুদিনে নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের আমেজ এখনও আছে, সেই নির্বাচনের আমেজকে কেন্দ্র করে এবং মানুষের আগ্রহের জায়গা চিন্তা করে আসলে কিছু খবর বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি খবর দেখা যাচ্ছে নতুন সরকার দায়িত্ব নিচ্ছে কবে। এই প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে যে নতুন সরকার আসলে কবে দায়িত্ব নেবেন। এই বিষয়ে বিস্তারিত বলা আছে এই প্রতিবেদনে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরদিনই নির্বাচিত সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার মাধ্যমে শুরু হবে নতুন সংসদের যাত্রা। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ও বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে এবং এই বিলম্বের কারণ হিসেবে আসলে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন আইনি জটিলতা। নতুন সরকারের ক্ষমতা হস্তান্তরের জন্য সংবিধানে বেশ কিছু নিয়মের বিষয়ে উল্লেখ রয়েছে। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন হলো রাষ্ট্রপতি। এরপরে যেই খবরটি, এই কারণে আসলে আইনি জটিলতা যে বিষয়টি সেটি এড়াতেই 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছেই শপথ পাঠ করার কথা আসলে ভাবা হচ্ছে। যদি 3 দিন পরে হয়, সেই হিসেবে আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের শপথ পাঠ করাবেন সিইসি। শপথ পাঠ নিয়ে আসলে আইনে কি আছে এই বিষয়টাও আমি আপনাদেরকে একটু জানাতে চাই, যেটা এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে, লেখা হয়েছে যে নির্বাচনের ফল ঘোষণার পর আসে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়ানোর বিষয়টি। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার বা স্পিকার সংসদ সদস্যদের শপথ পাঠ করান, যেটা সংবিধানে বলা আছে যে গেজেট প্রকাশের পর স্পিকার, ডেপুটি স্পিকার অথবা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নির্বাচিতদের শপথ পাঠ করাবেন। তারা শপথ পাঠ করাতে অসমর্থ হলে গেজেট প্রকাশের 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। আর যেটা বর্তমান প্রেক্ষাপট, যে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন সেটি আসলে পরিষ্কার নয়। তিনি অজ্ঞাত এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রয়েছেন কারাগারে। এক্ষেত্রে দুটি বিকল্প আছে। একটি হলো রাষ্ট্রপতির
মনোনীত প্রতিনিধিকে দিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো অথবা গেজেট প্রকাশের 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে শপথ পাঠ করা। এই ক্ষেত্রে প্রথম পদ্ধতি অবলম্বন করে শপথ নিলে ভবিষ্যতে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে, যেটা হচ্ছে সংবিধানের 148 অনুচ্ছেদের দফা অনুযায়ী যেসব ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তি নিজে কর্তৃপক্ষ, কেবল সেসব ক্ষেত্রেই তিনি প্রতিনিধি নিয়োগ করতে পারেন, কিন্তু সংসদ সদস্যদের শপথ পড়ানোর কর্তৃপক্ষ আসলে রাষ্ট্রপতি না, বরং স্পিকার। আর স্পিকারের প্রতিনিধি হতে হলে তার স্বাক্ষর থাকা জরুরি। ফলে এই মুহূর্তে সেই সুযোগ না থাকায় উপায় আছে আর দুটি, যে দুটি আমি একটু আগেই উল্লেখ করেছি। একটি তো বলা হয়েছে যে, এবং সেটি হলো সংবিধানের 74 ধারা অনুযায়ী যে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দিতে পারেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য সেটি পালন করবেন। অথবা এরপরে যেটি বলা হচ্ছে যে দলটির 2 জন শীর্ষ নেতা, মানে বিএনপির 2 জন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে একটি আভাস দিয়েছেন যে 17 ফেব্রুয়ারি সকালে, মানে মঙ্গলবার সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হতে পারে। তাই যেহেতু হাতে সময় আছে, এই নিয়ে তারা এখনো খতিয়ে দেখছেন যেখানে আসলে আইনি জটিলতা কি হতে পারে, ভবিষ্যতে আসলে এই ধরনের আইনি বাধা বা কিংবা জটিলতার কারণে দলটি ভবিষ্যতে কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারে কিনা সেই বিষয়ে তারা এখনো আলোচনা করছেন। এর বাইরেও বিবিসি বাংলার ওয়েবসাইটে আরও কিছু খবর আছে, যেটি হলো জাতীয় সংসদের 2/3 আসনে কবে কারা জয় পেয়েছিল এবং তারপর কি হয়েছিল। এখানে আগেই এই প্রতিবেদনটি বিস্তারিত বলার আগে একটু বলে নিই যে 2/3 আসন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে এই 300 আসনের মধ্যে 200 বা তার বেশি, মানে 3 ভাগের 2 ভাগ আসন পায়, তখন তাকে বলা হয় 2/3 আসনে জয়ী। যেমনটা এবার বিএনপি এবং 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল। 2/3 আসনে জয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ার একটা কারণ হলো এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যে কোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনেরও একটা সুযোগ তৈরি হয়। কারণ সংবিধানে কোনো পরিবর্তন আনতে সংসদের 2/3 সদস্যের সমর্থন, অর্থাৎ অন্তত 200 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। ঠিক এই কারণেই আসলে 2/3 আসন যদি কোনো রাজনৈতিক দল পেয়ে থাকে, তাহলে একটা পরিস্থিতি পরিবর্তন এবং সংবিধান পরিবর্তনের একটা সম্ভাবনা এবং সুযোগ দুটোই তৈরি হয়। এখানে বিস্তারিত আছে যে 2/3 আসন পেয়ে সংবিধান পরিবর্তনের যে একটা হিড়িক পূর্ববর্তী সরকারের আমলগুলোতে দেখা গিয়েছিল, সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে। বিবিসি বাংলার ওয়েবসাইট ভিজিট করলে এই খবরটি পড়ে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এর বাইরেও আরও কিছু খবর আছে, যেমন তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের 1 যুগ লেগে গেল যেই কারণে, এবং ইরানের সবচেয়ে ভালো বিষয় হতে পারে সরকার পরিবর্তন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন আছে বিবিসি বাংলার ওয়েবসাইটে। এবং এই মুহূর্তে লাইভ পাতায় একটি আপডেট যুক্ত হয়েছে, যেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যেখানে বিবিসির সঙ্গে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলছেন যে জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য। এটা বিবিসিকে তিনি জানিয়েছেন। একটু এই খবরের বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই যে তিনি আসলে কি বলেছেন। বিবিসির নিউজ আওয়ারে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে বৃহত্তম, সরাসরি তাকেই উদ্ধৃত করছি, তিনি বলছেন যে বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য, বলছেন সজীব ওয়াজেদ জয়। নির্বাচনে জামায়াতে ইসলামী জোটের ফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন যে জামায়াত যেখানে সাধারণত 5টা থেকে 10টার বেশি আসন জেতে না, সেখানে তারা প্রায় 80টি আসন পেয়েছে। সুতরাং এটা প্রতিযোগিতামূলক কোনো নির্বাচন ছিল না।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সাথে কথা বলতে রাজি কিনা এমন একটি প্রশ্ন করা হয়েছিল তাকে, এবং জবাবে তিনি বলেন যে আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির মতো, যেখানে এই দুই দল ছাড়া আসলে রাজনীতি কল্পনাই করা যায় না। এবং সবশেষে তিনি যুক্ত করেছেন যে হ্যাঁ, সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে, মধুচন্দ্রিমা শেষ হোক, তারপর দেখা যাবে। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের 40% ভোট আছে, জাতীয় পার্টির আরও 5 থেকে 10%, সুতরাং তাদেরকে সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না। ইরানের বিরুদ্ধে কি কমান্ডো স্টাইলে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ঘোষণাই কি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে যুক্তরাষ্ট্র কি ইতিহাসের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, খামেনিকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসন চালালে তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাহলে কি আঞ্চলিক যুদ্ধের পথেই এগুচ্ছে ইরান ও মার্কিন প্রশাসন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে পরোক্ষ আলোচনার মাঝেও দেশটিকে নিয়ে কমেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তাপ। কিন্তু কোন ধরনের অভিযান ইরানের বিরুদ্ধে পরিচালনা করার অনুমতি মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? 3 জন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দেশটির বিরুদ্ধে কমান্ডো অভিযানের অনুমতি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো। তাহলে কি নতুন রণতরীতেই আসছে মার্কিন কমান্ডোরা? চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী নিয়ে আসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েক হাজার সেনা। সে সময় বিশ্লেষকরা জানিয়েছিলেন, হয়তো কয়েক ঘন্টার মাঝেই ইরানের বিরুদ্ধে নেমে আসতে পারে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ছায়া। যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি টের পেয়ে তখন দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী তেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। মার্কিন নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কর্ডল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিছুদিনের মাঝেই মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে। ধারণা করা হচ্ছে, নতুন রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার অনুমোদন দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে এবার বৃহৎ পরিকল্পনার ছক এঁকেছে তারই আভাস পাওয়া গেছে ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য থেকে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে আলোচনা নিষ্ফল হলেই দেশটির বিরুদ্ধে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো হতে পারে। তবে ইরানের সরকার যদি আমাদের সাথে সঠিক চুক্তিতে যায়, তাহলে আমরা খারাপ কোনো সিদ্ধান্ত নাও নিতে পারি। যদিও এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সাথে অনেক আলোচনা করেছে, কিন্তু কোনো ফল আসেনি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করলেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। শুধু তাই নয়, সম্ভাব্য এই নতুন যুদ্ধের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভোটের দিকে এবং এটি নিশ্চিত করে